শাহাবুদ্দিন তার দুই হাত দিয়ে প্রথম বাঁশের টুকরোটি আলগা করে সরাতে এক কুৎসিত দৃশ্য চোখে পড়ল। কাফনের কাপড়ে মোড়ানো কুসুমের ফ্যাকাশে মুখটি অন্ধকার গর্তের ভেতর দেখা যাচ্ছে, কিন্তু তার চোখ দুটো উপড়ে ফেলা হয়েছে, যেখানে কেবল দুটি রক্তমাখা গর্ত, আর তার মুখটি এক অমানসিক হাসিতে দুই পাশে চিরে গেছে। ধুলোডিহি গোরস্থানের চারপাশ ঘন শেওড়া গাছ আর বাঁশঝাড়ে ঘেরা। দিনের বেলাতেও এই গোরস্থানের ভেতর সূর্যের আলো ঠিক মতো পৌঁছায় না, আর রাত হলে তো কথাই নেই। গত 3 দিন ধরে এই গোরস্থানে এক অদ্ভুত ঘটনা ঘটছে। 3 দিন আগে বিষপানে আত্মহত্যা করা তরুণী কুসুমকে যেখানে কবর দেওয়া হয়েছে, সেই কবর থেকে প্রতি রাতে এক বুকফাটা কান্নার শব্দ ভেসে আসছে। গ্রামের কেউ ভয়ে রাতের বেলা এই পথ দিয়ে হাঁটে না। কুসুমের বৃদ্ধ পিতা রহমত মিয়া আজ 3 দিন ধরে ঘুমাননি। চোখের নিচে কালি, গালে না কামানো সাদা কালো দাড়ি। মেয়ের এই করুণ পরিণতি বুড়ো বাপকে জ্যান্ত লাশ বানিয়ে ছেড়েছে। গ্রামের মাতব্বরেরা অনেক বারণ করেছিল, বলেছিল পাপ হবে, গজব নামবে, কিন্তু কোনো নিষেধেই এই পাগলপ্রায় বাবার মনকে শান্ত করতে পারেনি। অবশেষে আজ মাঝরাতে তিনি মোটা টাকার বিনিময়ে রাজি করিয়েছেন শাহাবুদ্দিন আর মতিকে। শাহাবুদ্দিন পেশাদার গোরখোদক, লাশ নিয়ে তার কোনো ভয় নেই, কিন্তু তার জোয়ান সঙ্গী মতি প্রথম থেকেই কেমন যেন ভয়ে কুঁকড়ে আছে। শাহাবুদ্দিন ভাই, একটু হাত চালাও। ওই শুনছো না, বাজারের ওই দিক থেকে ওইটা ওইটা আমার কুসুমেরই গলা। রহমত চাচা, খোদার দোহাই লাগে, আপনি আর চিল্লায়েন না, এমনিতেই বুকটা ফাইটা যাইতেছে। উস্তাদ, আমার মনে হইতাছে আমরা ঠিক কাম করতেছি না। এই মাঝরাইতে কবরের উপর কোদাল চালানো বড় গুনার কাম। মতি, মুখ বন্ধ রাখ আর হাতের কোদাল চালা। গুণ আর সোহা ভাবার সময় না এটা। আমরা টেকা নিছি, আমাদের কাজ শেষ করতে হইব। শাহাবুদ্দিন ভাই, আমার কুসুম সোনা কি জ্যান্ত কবরে গেছে? প্রতি রাইতে ও আমারে স্বপ্নে ডাকে আর বলে, বাজান আমার দম বন্ধ হয়ে আসতেছে, আমারে কবর থেকে বাইর করো। ওগো শাহাবুদ্দিন ভাই, তোমরা আমারে দয়া করো, কবরটা খুইরা দেহ আমার মা জ্যান্ত আছে কিনা। উস্তাদ, মাটির নিচে মানুষ 3 দিন জ্যান্ত থাকে কেমনে? আমার বুকটা কেমন যেন ধরপড় করতেছে। এই স্যাঁতসেঁতে রাইতে কবরের মাটি খুঁড়তে আমার একদম মন চাইতেছে না। ওরে মারে, তুই রাগ করিস না মা, তোর বাজা নাইসা পড়ছে। শাহাবুদ্দিন ভাই, তোমরা শুনলা না মাটি ফুইরা কেমন একটা দীর্ঘশ্বাস বের হইল? আমার মা ভিতরে দম নিতে পারতাছে না, তাড়াতাড়ি খুঁড়ো ভাই। উস্তাদ, আমি আর পারুম না। ওই দেখেন, কবরের পাশের শেওড়া গাছটা কেমন জানি নড়তাছে, অথচ আশেপাশে তো কোনো বাতাস নাই। আমাবস্যার রাইতে এইখানে কোনো খবিস আছে নিশ্চয়। ডরাইস না মতি, কুসুমের জান গেছে 3 দিন আগে। বিষের জ্বালায় ছটফট কইরা মরছে মেয়েটা, তাই হয়তো মাটি ওরে সহজে লইতাছে না। রহমত মিয়া, আপনি একটু দূরে গিয়া দাঁড়ান, আমাদের কাজে ডিস্টার্ব কইরেন না। আমি সরুম না ভাই, আমার বুকটা খালি হইয়া গেছে। তোমরা তাড়াতাড়ি করো, 3টা বাজলে তো ফজরের আজানের সময় হয়ে যাইব। তখন গিয়ার তোমরা এই কাম করতে পারবা? তোমরা তো নামাজে চইলা যাইবা। রহমত মিয়া, মানুষের জান কবজ হওয়ার পর সে আর জ্যান্ত ফিরে না, এইটাই প্রকৃতির নিয়ম। তবে কিছু কিছু অপমৃত্যুর ক্ষেত্রে আত্মা মাটির নিচের অন্ধকার সহ্য করতে পারে না, তারা কান্দে।
মতি, কথা কম ক, কোদাল চালা। 3টা বাজার আগেই আমাদের কাজ শেষ করতে হইব। মতি আর শাহাবুদ্দিন কবর খোঁড়া শুরু করলো। ধীরে ধীরে বৃষ্টির পানি চুইয়ে চুইয়ে কবরের নরম মাটিকে আরো ঠিক ঠিক করে তুলছে। কোদালের প্রতি আঘাতে বীজে কাদামাটি ছিটকে পড়েছে চারদিকে। তারা যতই মাটির গভীরে যাচ্ছে, মাটি খুঁড়ে আসার গন্ধটা ততই পচা এবং ভারী হয়ে উঠছে। মাটি প্রায় 3 ফুট খোঁড়ার পর হঠাৎ করেই বাতাসের শো শো শব্দ ছাপিয়ে এক অত্যন্ত নিচু, কম্পিত এবং বুক ফাটা কান্নার শব্দ তাদের কানে এলো। বাজার, আমার বাঁচাও বাজার, আমার খুব কষ্ট হইতেছে, আমার বাঁচাও। উস্তাদ, কুসুমের গলা, ও তো মাটির নিচ থেকে ডাকতাছে। ও জ্যান্ত। আহ, মুখ বন্ধ রাখ মতি। জ্যান্ত মানুষ 3 দিন জ্যান্ত থাকলে তার গলার আওয়াজ এত ঠান্ডা হয় না। এইটা অন্য কিছু, তুই মাটি খুঁড়। তারা আবার পাগলের মতো মাটি খুঁড়তে লাগলো। মাটির প্রায় 5 ফুট গভীরে পৌঁছানোর পর কোদালের মাথাটি কবরের ওপর দেওয়া বাঁশের চারিতে গিয়ে ঠেকল। বাঁশের স্পর্শ পেতে নিচের কান্নাটি হঠাৎ বন্ধ হয়ে গেল। চারপাশ একদম নিস্তব্ধ, শুধু বৃষ্টির টাপুর টুপুর শব্দ শোনা যাচ্ছে। কিন্তু সেই নিস্তব্ধতা ভেঙে বাঁশের চালির ঠিক নিচ থেকে এক ভয়ানক শব্দ আসতে লাগলো, যেন কেউ ভেতর থেকে ধারালো নখ দিয়ে বাঁশের গায়ে তীব্র ক্ষোভ নিয়ে আঁচড়াচ্ছে। মতি, লন্ঠনটা ধর, আমি কবরের প্রথম বাঁশের টুকরাটা ফরাইতাছি। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহাবুদ্দিন তার 2 হাত দিয়ে প্রথম বাঁশের টুকরোটি আলগা করে সরাতে এক কুৎসিত দৃশ্য চোখে পড়ল। কাফনের কাপড়ে মোড়ানো কুসুমের ফ্যাকাশে মুখটি অন্ধকার গর্তের ভেতর দেখা যাচ্ছে, কিন্তু তার চোখ দুটো উপড়ে ফেলা হয়েছে, যেখানে কেবল 2টি রক্তমাখা গর্ত। আর তার মুখটি এক অমানসিক হাসিতে 2 পাশে চিরে গেছে। শাহাবুদ্দিন কিছু বোঝার আগে কাফনের কাপড়ের নিচ থেকে একজোড়া চামড়াহীন কাদা ও রক্তমাখা কঙ্কালসার হাত বিদ্যুৎ বেগে বের হয়ে এলো। হাত দুটোর নখগুলো বড় বড় এবং সোচালো। সেই ফ্যাকাশে হাত খপ করে মতির কোদাল ধরা হাতের কবজি চেপে ধরল এবং অত্যন্ত শক্তিশালী এক টানে মতিকে কবরের অন্ধকারের দিকে টেনে নিয়ে যেতে লাগলো। আহ! উস্তাদ, উস্তাদ, ও আমারে টাইনা নিতেছে, ও আমার হাত ভাঙা ফেলতেছে। উস্তাদ, বাঁচান আমারে। কুসুমের কঙ্কালসার হাতটি মতির কবজি এমন শক্ত করে ধরেছে যে মতির হাতের হাড়গুলো মরমর করে উঠছে। মতির শরীর ধীরে ধীরে কবরের ভেজা কাদার দিকে নেমে যাচ্ছে। রহমত মিয়া নিজের মেয়ের এই বীভৎস রূপ দেখে মাটির উপর জ্ঞান হারিয়ে পড়ে গেলেন। আহ আহ উস্তাদ, আমার কবজি ভাঙা গেল, ও আমারে গর্তে নিয়ে যাইতেছে, কোদাল দিয়া কাটেন ওর হাত, তাড়াতাড়ি। মতি, চোখ বন্ধ কর। মাটির প্রেতাত্মারা মানুষের চোখে তাকাইলে তার শরীরের শক্তি শুইসা নে। চোখ বন্ধ কর তুই। শাহাবুদ্দিন তার ডান হাতে থাকা লোহার ধারালো কোদালটি উঁচিয়ে সজোরে কোপ মারল কুসুমের সেই ফ্যাকাশে হাতের ওপর। লোহার কোদালটি হাড়ের ওপর লাগার সাথে সাথে এক অদ্ভুত ভেজা শব্দ হলো। কুসুমের কঙ্কালসার হাতটি কুনুইয়ের কাছ থেকে কেটে আলাদা হয়ে গেল। হাতটি কেটে যাওয়ার পরেও মতির কবজি খামচে ধরে রইল, কিন্তু তার টানটি আলগা হয়ে গেল। হ্যাঁ, মতি উপরে উঠ, জলদি। মতি হাঁপাতে হাঁপাতে উপরে উঠে এলো এবং নিজের হাত থেকে সেই কেটে যাওয়া ঠান্ডা হাতটি
সজোরে ছুঁড়ে ফেলে দিল। হাতটি মাটিতে পড়েও মাকড়সার মতো নড়াচড়া করতে লাগলো। কবরের ভেতর থাকা কুসুমের অবশিষ্ট দেহটি এখন মাটির উপর উঠে আসার চেষ্টা করছে। তার খালি চোখের কোটর থেকে কাদো পিচ্ছিল রক্ত গড়িয়ে পড়ছে। সে তার ভাঙা ডান হাতটি নাড়াতে নাড়াতে এক অদ্ভুত গভীর ও কাঁপা কাঁপা গলায় কথা বলে উঠল, যে গলাটি কুসুমের নয়, বরং অনেকগুলো মানুষের গলার মিশ্রণ। বাজান, তুই আমারে মাটি দিলি, কিন্তু আমার খুনি তো বাড়ির ভিতরে ঘুমায়। আমি কেমনে শান্তিতে ঘুমামু বাজান, কেমনে ঘুমামু? আমার যে খুব কষ্ট হয়। এই তুই কে? কুসুমের পবিত্র আত্মা নাকি কবরের মাটিকে কপিশাস? সত্যি কথা বল, নাইলে তোরে চিরতরে এই মাটির নিচে বন্দি কইরা ফেলবো কিন্তু। আমি কুসুম, আমি বিষ খাইয়া মরি নাই। আমার স্বামী ফজলু আমার মুখে জোর কইরা বিষ ঠাইলা দিছে, তারপর আমার চোখ দুইটা উপর কইরা দিছে যাতে আমি ওরে চিনতে না পারি। বাজান রে, আমার চোখ নাই, আমি অন্ধকারে কিচ্ছু দেখতে পাই না। আমারে চোখ দে বাজান, আমারে চোখ দে। রহমত মিয়া ততক্ষণে জ্ঞান ফিরে পেয়েছিল। মেয়ের এই কথা শুনে তিনি নিজের মাথায় আঘাত করতে লাগলেন। ও আল্লাহ, ফজলু আমার মারে খুন করছে। আমি ভাবছিলাম আমার মা আত্মহত্যা করছে। ওরে কুসুম, ওরে আমার সোনা মা। বৃষ্টির বেগ বাড়ছে। কুসুমের ক্ষিপ্ত আত্মা এখন কবর থেকে পুরোপুরি বাইরে আসার জন্য ছটফট করছে। সে যদি কবর থেকে বের হতে পারে তবে পুরো গ্রামে রক্তের বন্যা বয়ে যাবে। শাহাবুদ্দিন বুঝতে পারল এই আত্মাকে এখনই বন্ধ করতে হবে। রহমত ভাই, কুসুমের আত্মা খুনের ক্ষোভে পিশাচ হয়ে গেছে। ওরে এখনই বন্ধ না করলে ও ফজলুর সাথে সাথে আমাদেরও মাইরা ফেলবো। আমারে অনুমতি দেও, ওরে বন্ধন করতে হইব। দেও ভাই, শান্তি কইরা দেও, আমার মায়েরে শান্তি করো, ও যেন আর কষ্ট না পায়। মতি, ঝোলা থাইকা 4টা লোহার পেরেক আর কালি সরিষা বাইর কর। মতি কাঁপতে কাঁপতে জিনিসগুলো শাহাবুদ্দিনের হাতে দিল। শাহাবুদ্দিন কবরের 4 কোণায় একটি করে লোহার পেরেক পুঁতে দিল এবং বিড়বিড় করে একটি মন্ত্র পড়তে পড়তে লাল সিঁদুর মাখানো কালো সরিষা কুসুমের ছটফট করতে থাকা দেহের ওপর ছিটিয়ে দিল। হ্যাঁ, মাটি বাঁধলাম, বাতাস বাঁধলাম, লোহার চাবুকে কুসুমের ক্রোধ বাঁধলাম। তোর খুনের বিচার খোদা করব, তুই শান্ত হ। সরিষাগুলো কুসুমের শরীরে লাগার সাথে সাথে মাংস পোড়ার মতো চরবর শব্দ হতে লাগলো এবং এক নীল ধোঁয়া বের হতে শুরু করলো। কুসুমের আত্মা এক শেষ চিৎকার দিয়ে কবরের মাটির ওপর আছড়ে পড়ল। তার শরীরটা আবার নিথর হয়ে গেল এবং সাধারণ লাশের মতো কাদার উপর শুয়ে রইল। মতি, মাটি দে, আর 1 সেকেন্ডও দেরি করিস না, জলদি। তারা দুজনে মিলে রহমত মিয়াকে সাথে নিয়ে পাগলের মতো মাটি ঠেলে কবরের ভেতর ফেলতে লাগলো। মাটি ভরাট করার পর কবরের ওপর তারা 3টি বড় বড় বাঁশের খুঁটি পুঁতে দিল, যাতে কোনো অপশক্তি এই মাটি আর খুঁড়তে না পারে। সকালের মিষ্টি রোদ গোরস্থানের শ্যাওলা ধরা গাছগুলোর ওপর এসে পড়েছে। সারা রাতের ঝড় বৃষ্টি শেষ। শাহাবুদ্দিন আর মতি যখন রহমত মিয়াকে বাড়িতে পৌঁছে দিতে এলো তখন দেখলো রহমত মিয়ার বাড়ির সামনে গ্রামের অনেক মানুষ ভিড় করে আছে। আরে চাচা, কেমনে মরছে তা তো জানি না, কিন্তু ফজলুর চোখ দুইটা কে যেন খুব তাড়ালো নখ দিয়া উপড়াইয়া নিয়া গেছে। বিছানায় শুধু রক্ত আর রক্ত। শুনলাম পুলিশ আইতাছে। শাহাবুদ্দিন মতির দিকে তাকালো।
মতির ডান কবজির দিকে চোখ যেতেই শাহাবুদ্দিন দেখল মতির কবজিতে কুসুমের নখের আঁচড়ের জায়গায় 5টি কালো রঙের স্থায়ী দাগ বসে গেছে, যা আর কোনোদিন মুছে যাবে বলে মনে হয় না। কুসুম তার চোখ ফেরত পাইছে মতি। খোদা নিজের হাতে বিচার করছে। আমাদের কাম শেষ, এখন বাড়ি চল। তারা দুজনে গ্রামের কুয়াশাচ্ছন্ন রাস্তা ধরে হাঁটা শুরু করলো। পেছনে গোরস্থানের সেই কবরের কান্না চিরদিনের জন্য থেমে গেছে, কিন্তু মতির হাতের সেই 5টি কালো দাগ তাকে সারা জীবন মনে করিয়ে দেবে ধুলোডিহি গোরস্থানের সেই রাতের কথা।